আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন সেন্টার 24 চ্যানেল আপনাদের স্বাগতম। আজকে আমরা 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর সিলেবাস এবং গণিত বইয়ের সাজেশন নিয়ে আলোচনা করব। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আমরা লক্ষ্য করি যে আসলে আগামী জুলাই মাসে 8 তারিখে আমাদের যেই অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেই অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাস কী কী আছে সিলেবাসটি আপনারা এখানে দেখে নেন। নবম শ্রেণীর জন্য বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত, ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত, গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত, বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত, তারপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত, ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত, জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত, স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত, শিল্প ও সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত, ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত, হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত, খ্রিস্ট ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত, বৌদ্ধ ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত, বৌদ্ধ ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। এবারে আমরা লক্ষ্য করি আমাদের গণিত বইয়ের সাজেশনটা কী। আমরা যদি লক্ষ্য করি আমাদের গণিত বইয়ের সাজেশন বা সিলেবাস পাঠ্যপুস্তকের শুরু থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত, পাঠ্যপুস্তকের শুরু থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত খুব অল্প সময়ে আমরা কিভাবে পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নিতে পারি, এই জন্য আমরা একটি সাজেশন তৈরি করছি। আমরা আমাদের সাজেশনটি লক্ষ্য করি। আমরা লক্ষ্য করি যে আমাদের 112 পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় পর্যন্ত আছে, অর্থাৎ প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট 28 পৃষ্ঠা পর্যন্ত, অনুক্রম দ্বারা দ্বিতীয় অধ্যায় 58 পৃষ্ঠা পর্যন্ত, লগারিদমের ধারণা প্রয়োগ 80 পৃষ্ঠা পর্যন্ত, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি 112 পৃষ্ঠা পর্যন্ত। যেহেতু আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস 112 পৃষ্ঠা পর্যন্ত, এ থেকে আমরা বুঝলাম আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমাদের এই 4টি অধ্যায় করতে হবে। কিভাবে আমরা অল্প সময়ে 1 থেকে 2 দিনের ভিতরে এই 4টি চ্যাপ্টার আমরা খুব দ্রুত কমপ্লিট করতে পারবো এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবো, যাতে আমরা পূর্ণ মার্কস পাইতে পারি। এই জন্য আমরা একটি সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করছি। আমরা এখন আমাদের সাজেশন লক্ষ্য করি। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের প্রথম অধ্যায় যেটা আছে সেট, যেহেতু 112 পৃষ্ঠা পর্যন্ত আমাদের 4টি অধ্যায় আছে, তো আমরা আজকে প্রথম অধ্যায় সম্পর্কে আমরা বিস্তারিত শিখব এবং পর্যায়ক্রমে আমরা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অধ্যায় সম্পর্কেও আমরা শর্ট নোটের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমরা লক্ষ্য করি সেটের A to Z, অর্থাৎ সেট সম্পর্কিত কি কি কোশ্চেন হইতে পারে, কি কি আছে, কি সংজ্ঞা আছে, কি বড় প্রশ্ন আছে, A to Z সব কিছু আমরা এই একটি ভিডিওতে বোঝার চেষ্টা করব। আমরা অবশ্যই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমরা এটি বোঝার চেষ্টা করব। তো প্রথমে আসি সেট কাকে বলে। সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে, মুখস্থ করে নেবেন। সেট তত্ত্বের জনক জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তারপর দ্বিতীয় কোশ্চেন হতে পারে যে সেট কেন প্রয়োজন। সেট কেন প্রয়োজন? উত্তর, সেটের মাধ্যমে আমরা একই জাতীয় গাণিতিক বা বিমূর্ত তথ্যের সংগ্রহ বা সংকলন চিহ্নিত করতে পারি। একই জাতীয় তথ্য বা উপত্য আলাদা করার মাধ্যমে উপত্য প্রক্রিয়াকরণ এবং প্রাসঙ্গিক বিষয় সম্বন্ধে স্বচ্ছ ধারণা অর্জন করা সম্ভব।
সেট কেন প্রয়োজন আমরা এটাও বুঝতে পারলাম। অবশ্যই আমরা মুখস্থ করে রাখবো, কারণ এখানে শর্ট কোশ্চেন হতে পারে। তারপর সেটের প্রকাশ। সেটকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি? সেটকে সাধারণত দুইভাবে প্রকাশ করা যায়, যথা তালিকা পদ্ধতি, দুই সেট গঠন পদ্ধতি। এখন আসি আমরা তালিকা পদ্ধতিটা কি। তালিকা পদ্ধতি, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান কমা দিয়ে পৃথক করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে লেখা হয়। সেট প্রকাশের ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী ব্যবহার করা যাবে না। যেমন 23 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যার সেট, 23 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যার সেট, 2, 3, অর্থাৎ 23 এর চেয়ে মৌলিক সংখ্যার সেটগুলোকে আমরা তালিকা পদ্ধতিতে লিখব। মৌলিক সংখ্যাগুলো অর্থাৎ 23 এর চেয়ে ছোটো, যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এবং 23 লিখব না, কারণ 23 এর চেয়ে ছোটো হতে হবে। তো এই আমরা যে কমার মাধ্যমে এই সেটগুলোকে লিখলাম, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এবার লক্ষ্য করি সেট গঠন পদ্ধতি কী। সেট গঠন পদ্ধতি, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে তাদের বৈশিষ্ট্য বা শর্তের মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা কিছু গাণিতিক সমস্যা বা পরীক্ষায় কীভাবে কোশ্চেন আসতে পারে সেটা আমরা লক্ষ্য করব। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যে পি ইকুয়াল আছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এই সেটকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তো পরীক্ষায় এরকম একটি সেট দেওয়া থাকবে, যেটাকে এটা হচ্ছে তালিকা পদ্ধতির সেট, এবং বলবে যে এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা এখানে যদি লক্ষ্য করি, এখানে কি আছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এটা কি আসলে? এটা মৌলিক সংখ্যা কিন্তু, এবং এই মৌলিক সংখ্যাগুলো 19 পর্যন্ত আছে। কত পর্যন্ত? 19 পর্যন্ত। তো আমরা এখানে এভাবে লিখতে পারবো যে পি ইকুয়াল এক্স যেন এক্স বিলংস এন, এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা, এক্স সকল মৌলিক সংখ্যা, এই যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, এবং শর্ত কি, এবং এক্সের মান 19 সহ 19-এর চেয়ে ছোটো, 19 সহ, এই নিচে দাগটা দেওয়ার কারণে বোঝানো হয়েছে কি যে 19টাও আছে। যদি শুধু গ্রেটার দেন দেওয়া হয়তো তাহলে মনে হয়তো 19, কিন্তু যেহেতু 19-এর চেয়ে ছোটো, এই নিচের দাগটা দেওয়ার কারণে 19ও নিতে হবে। এবার আমরা পরবর্তী কোশ্চেন আমরা লক্ষ্য করি। কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আমরা লক্ষ্য করব, যে পরীক্ষায় যে গাণিতিক সমস্যাগুলো আমাদের আসতে পারে। তো আমরা লক্ষ্য করি যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে আমরা দিলাম 1, 1, 2, 3, 5, 8। তো এখানে এটাকে যদি আমরা, এই পদ্ধতিটিকে বলা হয় তালিকা পদ্ধতি, এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তো আমরা যদি লক্ষ্য করি 1, 1 যদি আমরা যোগ করি 2 হবে, 2-এর সাথে আবার 1 যোগ করলে 3 হবে, 3-এর সাথে আবার 2 যোগ করলে 5 হবে, 5-এর সাথে 2, 3 যোগ করলে 8 হবে। অর্থাৎ পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী পদ হইতেছে, এটাকে বলা হয় কি ফিবোনাকি বা ফিবোনাচি সংখ্যা। তো আমরা এখানে লিখতে পারবো এক্স বিলংস এক্স যেন এক্স বিলংস এন, অর্থাৎ এক্স এর মানটা এন এর ভিতরে আছে, এবং এক্স হবে ফিবোনাচি সংখ্যা। এই ফিবোনাচি সংখ্যা কত পর্যন্ত, যেহেতু সামনে ডট 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 দেওয়ার কারণে এটা শেষ নাই, শুধু ফিবোনাচি সংখ্যা আমরা লিখে দেবো। এটা ফিবোনাচি বা ফিবোনাকি একই জিনিস। এবার আমরা 2 নম্বর লক্ষ্য করি 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100 কিছু সংখ্যা আছে। এই সংখ্যাগুলো হলো তালিকা পদ্ধতিতে, এই সংখ্যাগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। কিভাবে লিখতে পারবো? এক্স যেন এক্স বিলংস এন, এক্স পূর্ণবর্গ সংখ্যা, আমরা যদি লক্ষ্য করি 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100। অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু বর্গ, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16 বর্গ, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। এই জন্য আমরা এটাকে কীভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব, যে এক্স যেন এক্স বিলংস এন, এক্স পূর্ণবর্গ সংখ্যা, এবং এক্স শর্তটা কি, পূর্ণবর্গ সংখ্যাটা 100 সহ 100 এর চেয়ে ছোটো হবে, 100 সহ 100 এর চেয়ে ছোটো হবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা লক্ষ্য করি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই গাণিতিক টার্মগুলো আপনারা খুব গুরুত্ব সহকারে পড়বেন। আপনাদের বইয়ে যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওই কোশ্চেনগুলোকে আমরা সিলেক্ট করে তারপরে এই ভিডিওটা তৈরি করা।
তো অবশ্যই অঙ্কগুলো আপনারা বেশি বেশি অনুশীলন করবেন। এবার আমরা লক্ষ্য করি যে বি এক্স বিলংস জেড, জেড দ্বারা কী বোঝায়? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো এখানে শূন্য আসবে, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি সব আসবে। এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল 50, অর্থাৎ এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ারের মানটা 50 সহ 50-এর চেয়ে ছোটো হবে। আমরা প্রথমে জেটের মানটা লিখে নেব, জেট ইকুয়াল শূন্য, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি। এবারে জেট ইকুয়াল যদি প্লাস মাইনাস, এখানে আমরা প্লাস মাইনাস টু দিয়া শুরু করছি, শূন্য থেকে ধরা শুরু করতে হবে। যে জেড ইকুয়াল শূন্য হলে প্রথম আমরা লিখবো জেড ইকুয়াল প্লাস মাইনাস টু এর জায়গায় আমি একটা দেখাই, জেড ইকুয়াল শূন্য হলে এক্স স্কোয়ার ইকুয়াল শূন্য, স্কোয়ার ইকুয়াল শূন্য, লেস দেন ইকুয়াল 50। আবার এক্স ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান স্কোয়ার ইকুয়াল ওয়ান, লেস দেন ইকুয়াল 50। তারপর আমরা লিখবো এক্স ইকুয়াল টু হলে, অর্থাৎ শূন্য এবং ওয়ান এই দুইটা ভুলক্রমে বাদ পড়ছে, আপনারা দুটি লিখে নেবেন, শূন্য এবং ওয়ান এই এক দুইয়ের মতো করে। যে যদি এক্স ইকুয়াল প্লাস মাইনাস টু হয়, এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস টু স্কোয়ার ইকুয়াল 4, লেস দেন ইকুয়াল 50। ঠিক আছে, 4 50-এর চেয়ে ছোটো আছে, কোনো সমস্যা নাই। এবারে এক্স ইকুয়াল প্লাস মাইনাস থ্রি হলে, যদি এক্সের মান 3 হয় তাহলে 3 স্কোয়ার 9, সেও 50-এর চেয়ে ছোটো আছে। এবং এক্স ইকুয়াল, ও আচ্ছা, এখানে এক্স মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যার কারণে আমরা 2 দিয়ে শুরু করছি, শূন্য এবং 1 নেওয়া হয় নাই। অবশ্যই আপনারা নেবেন না, কারণ এক্স মৌলিক সংখ্যা আছে। তো মৌলিক সংখ্যা আমার কিন্তু 2 সর্বপ্রথম, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। 1কে বলা হয় সমৌলিক সংখ্যা। তাহলে আপনারা অবশ্যই 2 থেকে শুরু করবেন, 2 3 5 7 এভাবেই আপনারা শুরু করবেন, যেহেতু মৌলিক সংখ্যা বলছে। তাহলে ঠিক আছে আমার লেখাটা। এবারে আমরা দেখব এক্স ইকুয়াল প্লাস মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি স্কোয়ার 9, যেটা 50-এর চেয়ে ছোটো আছে, কোনো সমস্যা নাই। এক্স ইকুয়াল যদি প্লাস মাইনাস 5 হয়, এক্স স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার 25, এটাও 50-এর চেয়ে ছোটো আছে। এক্স ইকুয়াল এবার যদি 7 হয়, তো 7 স্কোয়ার 49, সেও 50-এর চেয়ে ছোটো আছে। এবারে আমরা লক্ষ্য করবো এক্স ইকুয়াল যদি 7-এর পরে মৌলিক সংখ্যাকে 11, এক্স ইকুয়াল যদি 11 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 11 স্কোয়ার 121, যে 50-50-এর চেয়ে বড়, তাহলে শর্তটা আমরা কাটা যাবে, এই জন্য শর্তটাকে আমরা কেটে দিছি। তাহলে শর্তে আমাদের কোন পর্যন্ত আসলে, শর্তে আসলে 2 3 5 7 প্লাস মাইনাস 2 3 5 7, তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে? এক্সের মান কী হবে? প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 7। এবং এটাকে যদি আমরা সাজাই সুন্দর করে লিখি, তাহলে হবে মাইনাস 7 মাইনাস 5 মাইনাস 3 এবং মাইনাস 2 এবং প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি কোশ্চেন নাম্বার 2, যে এ ইকুয়াল এক্স যেন এক্স বিলংস জেড, 3-এর গুণিতক, এখানে 3-এর গুণিতক এবং এখানে কী দেওয়া আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। 15-এর চেয়ে ছোটো, 15 সহ 15-এর চেয়ে ছোটো। 3-এর গুণিতক, 3-এর প্রথম গুণিতক কি? 3 0 0, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, তার উপরে যাওয়া যাবে না। এবার সে কি বলছে, এক্স যেন এক্স 5-এর গুণিতক এবং এক্স ইজ লেস দেন ইকুয়াল 30, এক্সের মান 30-এর চেয়ে ছোটো হবে 5-এর গুণিতক। 5 একে 5, 5 2 10, 3 5 15, অবশ্যই এখানে 5 0 0 দিয়ে নিতে পারি আমরা। 3 4 5 20, 5 5 25, 5 6 30। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। নেক্সট আমরা লক্ষ্য করি, এবার আসি সেটের প্রকারভেদ। তো সেট কত প্রকারে আছে আমরা লক্ষ্য করি। প্রথমে আসি সার্বিক সেট। যদি কোনো সেটের উপাদানগুলিকে অন্য কোনো একটি নির্দিষ্ট সেট থেকে সংগৃহীত হয়, তবে যে নির্দিষ্ট সেট থেকে উপাদানগুলো সংগৃহীত তাকে সার্বিক সেট বলে, একে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এই সংখ্যাগুলো বোঝার চেয়ে আপনারা একটু মুখস্থ করে নেবেন, খুব ভালো হবে। তারপরে আসি সসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন 2 4 6 8, এই তার উপাদান সংখ্যা 4টি, আমরা গুনতে পারছি, এই জন্য সসীম সেট। অসীম সেট কোনটি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন 1 2 3 4 5, এখানে ডট ডট থাকার কারণে এখানে কতগুলো যে আছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না, এই জন্য এটা অসীম সেট। এবার আসি ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নেই
তাকে ফাঁকা সেট বলে। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। এই ফাঁকা সেটকে এইভাবে ফাঁকা সেট বা এভাবে এই দুইটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার আসি আমরা সমান সেট। দুটি সেটের উপাদান সংখ্যা একই হলে তাদেরকে সমান সেট বলা হয়। যেমন a = 2 3 4 5, b = 4 3 2 5। অর্থাৎ এটাকে যদি উপাদান সংখ্যাকে আমরা সাজাই 2 3 4 5ই আসে, উপাদান সংখ্যা সমান, তাই তারা পরস্পর সমান সেট। তারপর যদি আমরা লক্ষ্য করি উপসেট, কোনো একটি সেট এ এর প্রত্যেকটি উপাদান যদি আরেকটি সেট বি এর উপাদান হয় তবে তাকে একে বি সেটের উপসেট বলে। একে এখানে এই উপসেট চিহ্নটা এত চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন p = 1 2 3 এর উপসেট নির্ণয় করো। উপসেট যদি আমরা নির্ণয় করি, এটা কিন্তু কোশ্চেন পরীক্ষাভাবে কোশ্চেন আসতে পারে যে p = 1 2 3 হলে p এর উপসেট নির্ণয় করো। p এর উপসেট কী হবে? 1 2 3 1 2, অর্থাৎ দুইভাবে সাজাবো 1 2 1 3 2 3, এভাবে 1 2 1 3 2 3 এবং সর্বশেষ 1 2 3 এবং ফাঁকা সেট। এবার আসি এখানে একটা নোট লক্ষ্য করি আমরা যে কোনো সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটা নিয়ে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটার উত্তর পরবর্তীতে একটু পরে নিচের দিকে আছে আমরা লক্ষ্য করব। প্রকৃত উপসেট কাকে বলে? যে প্রত্যেকটি সেট নিজেই নিজের উপসেট, এই উপসেটটি ব্যতীত অন্য সকল উপসেটই প্রকৃত উপসেট। এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ এখানে যদি লক্ষ্য করি p = 1 2 3, এখানে আমরা যখন উপসেট নির্ণয় করছি সেখানে কিন্তু এই 1 2 3টাও আসছে, নিজেও আসছে। তো এই নিজে যে উপসেটটা আছে এইটা বাদে যদি কোনো উপসেট গঠিত হয় সেটা হবে কি? প্রকৃত উপসেট, যার উদাহরণ নিচেই দেওয়া আছে। এখানে আমরা প্রকৃত উপসেটকে এখানে এই চিহ্নটা দেব, তার নিচে যে একটা দাগ ছিল এটা দেব না, এই দাগটা দ্বারা শুধু উপসেট বোঝায়, এবং এই দাগটা যদি না থাকে তখন কি বোঝাবে? প্রকৃত উপসেট। এবার আমরা কিছু লক্ষ্য করি p = 1 2 3 এর প্রকৃত উপসেট কি? 1 2 3 1 2 1 3 2 3 ফাঁকা সেট, কিন্তু 1 2 3 এই বিষয়টা আসবে না। এরপরে আমরা এখানে কিছু গাণিতিক সমস্যা আমরা লক্ষ্য করি। দেখাও যে a = 1 2 3 হলে এর উপাদান সংখ্যা বা pa এর উপাদান সংখ্যা, এর বলতে কি বোঝায়? pa এর উপাদান সংখ্যা। pa কি? যেটা শক্তি সেট বা পাওয়ার সেট। যে পাওয়ার সেট সম্পর্কে পরবর্তীতে বলা হয়েছে, আপনি একটু লক্ষ্য করেন এখনই যে দেখাও যে a = 1 2 3 হলে এর উপাদান অর্থাৎ p এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। প্রথমে আমরা এ লিখব 1 2 3, তারপরে পি বা পাওয়ার সেট বা শক্তি সেট, এটাকে আমরা লিখব 1 2 3, অর্থাৎ যে প্রত্যেককে সাজাবো প্রথমে একবার 1 2 3, তারপর দুইবার 1 2 1 3 2 3 1 2 1 3 2 3। উল্টাভাবে আবার সাজাইতে পারবো না যে 3 1 3 2, এভাবে সাজানো যাবে না। 1 2 1 3 2 3 এভাবে আমরা সাজাইলাম, এবং 1 2 3 এবং ফাঁকা সেট আমরা এভাবে সাজাইলাম। তারপর আমরা লক্ষ্য করি যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে যে পি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এতে আমরা প্রমাণের দিকে অগ্রসর হই যে এ এর উপাদান সংখ্যা n = যদি 3টি হয়, এর উপাদান সংখ্যা কয়টা ছিল? এর উপাদান সংখ্যা কয়টা? 3টা। পি এর উপাদান সংখ্যা কত আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে এখানে পি এর আমরা উপাদান সংখ্যা পাইলাম, আমরা লিখলাম যে এর উপাদান সংখ্যা 3টি, n = 3টি, পি এর উপাদান সংখ্যা 8টি। 8-এর পরিবর্তে আমরা 2 কিউব দিতে পারি, কারণ 2 কিউব মানেই 8। তাহলে এই কিউবের পরিবর্তে বা 3-এর পরিবর্তে আমরা চাইলে n লিখতে পারি। লিখলাম 3-এর পরিবর্তে n, n-এর পরিবর্তে 3, তাহলে 3-এর পরিবর্তে আমরা n লিখলাম, অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার n হয়ে গেল। তাহলে আমরা কি মনে করি যে পি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এবার আসি সেটের সেট। এই গাণিতিক সমস্যাটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল, আপনারা অনেক মনোযোগ সহকারে এই গাণিতিক সমস্যাটি সমাধান করবেন। সেটের সেট এ সম্পর্কে তেমন কোনো আলোচনা নাই, অতএব আপনাদের এটা জানার প্রয়োজনও নাই। এবার আসি শক্তি সেট। কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে, কি পি এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা পি এর একটি উদাহরণ উপরেই আমরা করছি, আবারও নিচে করে দেওয়া আছে। সংখ্যাগুলো আমি বলছি আগে মুখস্থ করে রাখবেন যে a = 1 2 3, এত এর পি এ মানে শক্তি সেট বা পাওয়ার সেটটা কি আসবে? 1 2 3 1 2 1 3 2 3।
1 2 1 3 2 3 এবং 1 2 3 এবং সর্বশেষ ফাঁকা ঘর। এটা কি ছিল? উপসেটের মতোই, এটাকে বলা হয় শক্তি সেট। এই শক্তি সেট এবং উপসেটের মধ্যে পার্থক্য কি? শক্তি সেটটার শেষে একটি দ্বিতীয় বন্ধনী থাকে, শুরুতে একটি দ্বিতীয় বন্ধনী এক্সট্রা থাকে, কিন্তু উপসেট এভাবে একটু দ্বিতীয় বন্ধনী থাকে না। এবার আসি আমরা সেটের উপাদান সংখ্যা নির্ণয় করা সম্পর্কে। যে কোনো সেট এ এর উপাদান সংখ্যাকে এন এ দ্বারা প্রকাশ করা হয়। কিভাবে? এখানে এ এর মান আছে কয়টা? 3টা, অর্থাৎ এ এ এন এ ইকুয়াল 3, অর্থাৎ এখানে উপাদান সংখ্যা কয়টা? 3টা। তারপরে আমরা আসি সেট প্রক্রিয়াকরণ, অর্থাৎ কিছু গাণিতিক সমস্যা। যে সংযোগ সেট, সেটের প্রকারভেদ, সেট প্রক্রিয়াকরণ বা সেটের অঙ্ক। সংযোগ সেটটা কী হবে? এখানে এ এর মান যদি এটা দেওয়া থাকে, বি এর মান এটা দেওয়া থাকে, তাহলে এ সংযোগ, এটাকে ইউ এর মতো ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয় বা বাংলায় সংযোগ সেটা বলা যায়। এর মানটাকে আমরা লিখলাম, অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে, 3 4 5 6। তারপরে আমরা সংযোগ সেটটা বসাইলাম, তারপরে আমরা 1 4 6 বসাইলাম। এখন এখানে কমন আনকমন সব নিতে হবে। যেমন প্রথমে আমরা এখানে 1 আছে, আমরা 1 নিলাম। তারপরে 2 নাই, 3 আছে, 3 নিলাম। 4 এখানে একটি দুইটি 4 থেকে আমরা একটি 4 নিলাম। তারপরে একটা 5 আছে, আমরা 5 নিলাম। তারপর কত আছে? উভয় পক্ষ থেকে 6, একটি 6 নিলাম। এখানে কী হবে? কমন এবং আনকমন সব কিছুই লিখতে হবে। এটাকে সংযোগ সেট বলে, যা ইউ দ্বারা ইউনিয়ন বা ইউ দ্বারা প্রকাশ করা হয়। এবার হচ্ছে সেট। এখানে কী হবে? এখানে এর মান এটা এবং বি এর মান এটা। সেট বা ইন্টারসেকশন, এরকম যে চিহ্নটা দেওয়া হবে কাপের মতো, ক্যাপের মতো ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনটাকে আমরা কী হবে? শুধু কমনগুলো নিতে হবে। যেমন 1 2 3 4 5 এবং 0 2 4 6। তাহলে এখান থেকে কী মিল আছে? এই 2 এবং 4, এখানেও আছে 2 এবং 4 মিল আছে। তাহলে আমার অ্যান্সার হবে কি 2 এবং 4, শুধু কমনগুলো নিতে হবে। এবার আসি অন্তর সেট। অন্তর মানে কি? বিয়োগ। অন্তর সেট আমরা এ থেকে বি সেট বিয়োগ করবো বা বাদ দেব। কিভাবে? এখানে আছে 1 3 5 6, এখানে আছে 2 5 6। এখানে আমাদের অ্যান্সার হবে 1 এবং 3। এই দুইটা আবার অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ আমরা এগুলো বাদ দিয়ে দেবো, তো ওরা বাদ হয়ে যাবে, তো দুইটা অটোমেটিকই বাদ। এখন আমরা এখান থেকে যেগুলো মিল আছে ওইগুলো বাদ দেবো। এখানে 1 মিল নেই, আমরা 1 অ্যান্সারে লিখবো। 3 মিল নেই, 3 অ্যান্সারে লিখবো। 5 এবং 6 আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। এবার আসি পূরক সেট সম্পর্কিত আলোচনা। এবার আমরা পূরক সেট সম্পর্কে যদি আলোচনা করি, যেমন ইউ এর মান 0 1 2 3 4 5 6, এখানে আমরা এবং এ এর মান যদি থেকে 0 2 4 6, তাহলে এ পূরক মানে কি? ইউ মাইনাস এ। ইউকে সার্বিক সেট, অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেটটা আমাদের বিয়োগ করতে হবে বা বাদ যাবে। তাহলে এখানে আমরা যদি বাদ দিই, আমরা যদি লক্ষ্য করি যে ইউ থেকে এটা বাদ দিলাম, এটা থেকে আমার এই মানটা বাদ দিলাম, 0 2 2 4 6, 4 6কে আমরা যদি বাদ দিই কী থাকবে? 1 3 5 7, এগুলো থাকবে। এবার আসি নিঃচ্ছেদ সেট। দুটি সেট এ ও বিকে নিঃচ্ছেদ সেট বলা হবে যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল ফাঁকা সেট হয়। যদি বলে যে প্রমাণ করো যে এ ও বি দুটি নিঃচ্ছেদ সেট, তো আপনাদের কী করতে হবে? এ ও বিকে ইন্টারসেকশন করে দেখবেন, যদি ফাঁকা সেট আসে তাহলে তারা কী হবে? পরস্পর নিঃচ্ছেদ সেট। এবার এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বেনচিত্র। এই বেনচিত্রটা একটু বিস্তারিত বিষয় আছে। বেনচিত্রটা এই ভিডিওর ভিতর দিতে গেলে অনেক লং হয়ে যাবে, তাই বেনচিত্রটাকে আমাদের অন্য একটি ভিডিওতে দিয়ে দেবো, যেটা আমার প্লে লিস্টে বা প্রোডাক্টসে যেটা আছে পডকাস্ট, ওখানে আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমি বেনচিত্রের ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এবার আসি আমরা কোরস গুণনটা কীভাবে করে। কোরস গুণনটা যদি আমরা লক্ষ্য করি যে এ ইকুয়াল 2 3 এবং বি ইকুয়াল 4 5, এখানে আমরা এই 2 এর সাথে 4, একটি মিস্টেক হয়ে গেছে, এখানে 2 এর সাথে 3 হবে না, 2 এর সাথে 4 হবে। তারপরে 2 এর সাথে ঠিকই তো আছে। আমরা এখানে যদি আমরা
ক্রস গুণন করি, যে 2 গুণ 3 ক্রস 4 গুণ 5, অর্থাৎ 2 এর সাথে আমরা 4 গুণ করব, তারপরে 2 এর সাথে আমরা 5 গুণ করব, 3 এর সাথে 4 গুণ করব এবং 3 এর সাথে 5 গুণ করব। একটা বিষয় আমরা বলি, একমাত্র এই ক্রস গুণনই ফার্স্ট